আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান, স্টাডি লাভার্সের পক্ষ থেকে অ্যাকাউন্টিং এর আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। ভাইয়া, আজকে আমরা যে টপিকটি রাখছি এটি হচ্ছে রেওমিল। রেওমিলের যশোর বোর্ড 2021 সালে যে কোশ্চেনটি আসছিল আমরা সেটি আজকে সরাসরি উঠাই দিছি। তো এটির চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমরা সমাধান বের করব। তো ক্লাসটি কন্টিনিউ করো, ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবা। আর যারা আমাকে নতুন দেখতেছো তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবা। ওকে, দেখো, আগে আমাদেরকে প্রশ্নটা সুন্দরভাবে দেখতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। আমি বারবার বলি যে প্রশ্ন যখন তুমি বিশ্লেষণের মাধ্যমে পড়বা তখন তোমার খুবই শর্ট টাইমের ভিতরে অ্যান্সার করা শেষ হয়ে যাবে এবং ভালোভাবে বুঝতে পারবা, নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, এখন ফার্স্টে দেখি প্রারম্ভিক হাতে নগদ। ভাইয়া, প্রারম্ভিক হাতে নগদ, তোমরা জানো হাতে নগদ হচ্ছে একটি সম্পদ। কি বলছি ভাইয়া? হাতে নগদ কি একটি সম্পদ। আমরা আগে 6 প্রকার হিসাব কোনটি কি সেটি দেখব। তাহলে কি হবে, তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়টা খুব সহজ করতে পারবা, চলতি সম্পত্তি এবং চলতি দায়টা খুব সহজেই বের করতে পারবা। ওকে, এরপরে এসো সমাপনী হাতে নগদ। ভাইয়া, প্রারম্ভিক হাতে নগদ বা হাতে নগদ, হাতে নগদ বললেই সেটি সম্পদ হবে। ওকে, তাহলে এটিও আমরা সম্পদে দিলাম। এরপরে দেখো প্রারম্ভিক মজুত পণ্য। তোমরা জানো মজুত পণ্য আমরা দুটিকে চিনি বা দুটি মজুত পণ্যকে আমরা দেখতে পাই। একটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, আরেকটি হচ্ছে সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যকে আমরা ব্যয় করে থাকি এবং সমাপনী মজুত পণ্যকে সম্পদ করে থাকি, চলতি সম্পদ। তাহলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্যকে কি দিব ভাইয়া? ব্যয় দিব। এটি একটি ব্যয়। এরপরে দেখো পুস্তক ঋণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটিকে স্টার দিয়ে দিতে পারো। পুস্তক ঋণ, পুস্তক ঋণটা আসলে কি? এটি হচ্ছে দেনাদারের মতো কাজ করে, অর্থাৎ চলতি সম্পত্তি হিসেবে কাজ করে। কি বুঝাইতে পারছি ভাই তোমাদের? পুস্তক ঋণ হচ্ছে চলতি সম্পত্তির মতো কাজ করে বা চলতি সম্পদ, এটিকে আমরা সম্পদ লিখি, সম্পদ। এরপরে সব পদেয় হিসাব। তোমরা জানো পদেয় হিসাব হচ্ছে একটি দায়। তোমরা যখন এই 6 প্রকার হিসাবটা পুরো ক্লিয়ার হইতে পারবা তখন কিন্তু তোমাদের ডেবিট ক্রেডিটে আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। এরপরে আসো বকেয়া ভাড়া। ভাইয়া, ভাড়া যখন বকেয়া হবে অর্থাৎ কোনো খরচ যখন বকেয়া হয়ে যাবে তখন সেটি দায় হবে, অর্থাৎ চলতি দায়। আর তোমরা জানো যে দায় আমরা কি করে থাকি? ক্রেডিট করে থাকি। ওই যে সবও আর আদমের যে হিসাবটা, ওটা তো তোমাদের খুব সুন্দর করে মনে আছে। সবও হচ্ছে ডেবিট আর আদম হচ্ছে ক্রেডিট। ওকে, তাহলে প্রদেয় হিসাব হচ্ছে দায়, বকেয়া ভাড়া একটি চলতি সম্পদ যাকে আমরা দায় বলতেছি। এরপরে এসো সাধারণ সঞ্চিতি। ভাইয়া, সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। আমি আবার বলতেছি, সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি অথবা প্রদেয় হিসাব বাট্টা সঞ্চিতি ডেবিট। এছাড়া যত প্রকার যত সঞ্চিতি দেখতে পাবা সবগুলা হচ্ছে ক্রেডিট। এবং এই সাধারণ সঞ্চিতি সঞ্চিতি হচ্ছে বিপরীত ব্যয়। কি বলছি ভাইয়া? বিপরীত ব্যয়, বিপরীত ব্যয়। ওকে, এরপর আসো মূলধন। ভাই, তোমরা জানো যে মূলধন হচ্ছে একটি মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্বের অংশ। মালিকানা সত্ত্বের অংশ। এরপর এসো সমাপনী মজুত পণ্য। তোমরা দেখছো প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ব্যয় আর সমাপনী মজুত পণ্য হচ্ছে একটি সম্পদ, অর্থাৎ চলতি সম্পদ। এরপর আসো বিনিয়োগের প্রাপ্য সুদ। তোমাদেরকে দেখাইছিলাম যে প্রাপ্য কথা উল্লেখ থাকলেই, কি বলছি ভাইয়া, প্রাপ্য কথা যদি কোথাও উল্লেখ থাকে তাহলে সেটি সম্পদ হবে। প্রাপ্য, প্রাপ্য কথাটা থাকলে সেটি সম্পদ হবে এবং চলতি সম্পদ, সম্পদ। এরপর আসো লগ্নি, দীর্ঘমেয়াদী। এই লগ্নি হচ্ছে একটি বিনিয়োগের মতো। লগ্নি মানে কি ভাইয়া? বিনিয়োগ। কিন্তু বিনিয়োগ যখন দীর্ঘমেয়াদী বলবে এটিকে আমরা স্থায়ী সম্পদ ধরবো, চলতি সম্পদ না। সম্পদ ধরবো, সম্পদ প্রধানত আমরা দুটি ভাবে দেখতে পাই, একটি হচ্ছে চলতি সম্পদ আর একটি হচ্ছে স্থায়ী সম্পদ। এই লগ্নিটা হচ্ছে এক প্রকার বিনিয়োগ যেটিকে দীর্ঘমেয়াদী বলছে। দীর্ঘমেয়াদী মানে হচ্ছে এটি স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পত্তি। আর একটি হচ্ছে চলতি সম্পদ। যদি এখানে দীর্ঘমেয়াদী না লেখা থাকতো তাহলে আমরা এই লগ্নিকে চলতি সম্পদ হিসেবে নিতে পারতাম। তাহলে কি বুঝলাম ভাইয়া? লগ্নি হচ্ছে বিনিয়োগের মতো কাজ করে, যেহেতু তাহার পাশে দীর্ঘমেয়াদী লেখা আছে এই কারণে তাকে আমরা কি করব? সম্পদ দিব, দীর্ঘমেয়াদী সম্পদ।
সম্পদ। ওকে, এরপর আসো অগ্রিম বীমা ভাইয়া। অগ্রিম বীমা মানে কি? অগ্রিম খরচ, যেটিকে তুমি চলতি সম্পদ বলবা। সম্পদ। আমি এই যে যা করতেছি এটি হচ্ছে বিশ্লেষণ, তুমি যদি এই বিশ্লেষণটা সুন্দর করে করো তাহলে তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসো ব্যাংক জমা। ব্যাংক জমার হচ্ছে একটি চলতি সম্পদ। এরপরে এসো 10% বন্ধকি ঋণ ভাইয়া। 10%, এখানে কি বলছে? পার্সেন্টেজ দিছে, এবং সেটি হচ্ছে একটি বন্ধকি ঋণ, তাহলে এটিকে আমরা বলতেছি দীর্ঘমেয়াদী দায়। বুঝতে পারছো ভাইয়া কি বলছি? দীর্ঘমেয়াদী দায়, এটি কিন্তু চলতি দায় না, দীর্ঘমেয়াদী দায়। আমি আরেকবার ক্লিয়ার করে দিই। প্রারম্ভিক হাতে নগদ, অর্থাৎ হাতে নগদ, সেটি অবশ্যই সম্পদ হবে, হাতে নগদ থাকলে সেটি সম্পদ। এরপরে এসো প্রারম্ভিক মজুত পণ্য, যেটি হচ্ছে ব্যয়। পুস্তক ঋণ, যাকে আমরা দেনাদার হিসেবে ধরতে পারি, যেটিকে আমরা সম্পদ বলি, অর্থাৎ চলতি সম্পদ বলি। প্রদেয় হিসাব, এটি হচ্ছে দায়। বকেয়া ভাড়া একটি দায়। সাধারণ সঞ্চিতি, বিপরীত ব্যয়। বিপরীত ব্যয় মানে কি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের বুঝাইছিলাম আগেও। বিপরীত ব্যয়, সাধারণ সঞ্চিতি হচ্ছে একটি বিপরীত ব্যয়, আর ব্যয় সাধারণত কি হয় ব্যয়? ব্যয় হচ্ছে ডেবিট হয়, তাহলে ব্যয়ের বিপরীত মানে ক্রেডিট। তাহলে আমরা কি দিব? এটাকে সাধারণ সঞ্চিতিকে ক্রেডিট দিব। ওকে, এরপর আসো মূলধন। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। সমাপনী মজুত পণ্য একটি সম্পদ। বিনিয়োগের প্রাপ্য সুদ সম্পদ। লগ্নি দীর্ঘমেয়াদী, এটি স্থায়ী সম্পদ। অগ্রিম বীমা একটি সম্পদ। ব্যাংক জমা সম্পদ। 10% বন্ধকি ঋণ একটি দায়। ওকে, এরপরে আসো প্রশ্ন কি চাইছে, যে সকল দফা রেওয়া মিলে আসবে না। ভাইয়া তোমরা জানো যে রেওয়া মিলে সবগুলো জিনিস আসে না। আমরা একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে এটি মনে রাখতে পারি যে রেওয়া মিলে কি কি আসে না। ঠিক আছে ভাইয়া, মনে রাখবা যে প্রারম্ভিক টাকা। প্রারম্ভিক টাকা কি বলছি ভাইয়া? প্রারম্ভিক টাকা সমাপনী পণ্য রেওয়া মিলের শত্রু। শত্রু মানে রেওয়া মিলে আসবে না। ঠিক আছে, আবার দেখো, প্রারম্ভিক টাকা সমাপনী পণ্য রেওয়া মিলের শত্রু। আমার সাথে বলো, প্রারম্ভিক টাকা সমাপনী পণ্য রেওয়া মিলের শত্রু। ওকে, তাহলে প্রারম্ভিক টাকা সমাপনী পণ্য রেওয়া মিলের শত্রু, অর্থাৎ প্রারম্ভিক বা 1 তারিখের যে টাকা পয়সার টাকা আছে, অর্থাৎ 1 তারিখের যে ব্যাংক জমাগুলো আছে, 1 তারিখে যে হাতে নগদ আছে, এইগুলা রেওয়া মিলে আসবে না। আবার সমাপনী অর্থাৎ অব্যবহৃত মণিহারি, এটি কিন্তু সমাপনী পণ্য ভাইয়া। আবার হ্যাঁ, সমাপনী মজুদ পণ্য, এটিও সমাপনী পণ্য। তাহলে এই 4টা জিনিস রেওয়া মিলে কখনোই আসবে না। দেখো আমরা ক নাম্বারে কি কি আসে না দেখি। এরকম 4টা জিনিসের ভিতরে দেখো তো কি কি আছে। এই যে দেখো, প্রারম্ভিক হাতে নগদ, আমরা বলছি প্রারম্ভিক টাকা আসে না, তাহলে প্রারম্ভিক হাতে নগদ এটা কত আছে? 10,000। তোমরা একটু লিখে করো, আমি জাস্ট অ্যান্সারটা তোমাদের সুন্দর করে দেখাই দিচ্ছি। তাহলে প্রারম্ভিক হাতে নগদ হচ্ছে 10,000 টাকা। আর কোনটা দেখো তো আসে না? এই সমাপনী হাতে নগদ আসবে। আমি কি বলছি? প্রারম্ভিক টাকা, তার মানে প্রারম্ভিক হাতে নগদ, কিন্তু সমাপনী হাতে নগদটা আসবে। আসবে না কি কি প্রশ্নে সেটাই চাইছে। তাহলে সমাপনী হাতে নগদ এটি আসবে। আসবে না হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, আর হচ্ছে তোমার সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত আছে? 10,000, কোন সমান 20,000 টাকা। তাহলে এটি হচ্ছে ক নাম্বার। ক নাম্বারে কি বলছে ভাইয়া? যে যে সকল দফা রেওয়া মিলে আসবে না। আসবে না কি কি? প্রারম্ভিক হাতে নগদ আসবে না, আর সমাপনী মজুত পণ্য আসবে না। এরপরে দেখি খ নাম্বারে কি বলতেছে। খ নাম্বারে বলতেছে রেওয়া মিল প্রস্তুত করো। আমি জায়গা স্বল্পতার কারণে ডেবিট এবং ক্রেডিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আর রেওয়া মিলের ঘর হচ্ছে 5টি। কি বলছি ভাইয়া? রেওয়া মিলের ঘর কয়টি? 5টি। এগুলা কি কি? এগুলো হচ্ছে ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। ওকে, দেখো, প্রারম্ভিক হাতে নগদ, তোমরা জানো যে রেওয়া মিলে প্রারম্ভিক হাতে নগদ আসবে না, তাহলে এটা বাদ, প্রারম্ভিক হাতে নগদ বাদ। এরপর হচ্ছে সমাপনী হাতে নগদ। সমাপনী হাতে নগদ কি ভাইয়া? এখানে লিখে দিচ্ছি, দেখো সম্পদ। আর আমরা জানি সম্পদ কি? সম্পদ হচ্ছে একটি ডেবিট হিসাব, 20,000। এরপরে কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য একটি ব্যয়, আর ব্যয় হচ্ছে ডেবিটে যায়, তাহলে 5,000। তারপরে আছে পুস্তক ঋণ। পুস্তক ঋণ হচ্ছে দেনাদারের মতো কাজ করে, যা একটি সম্পদ, এটি 35,000 ডেবিটে দিব। এরপরে আছে প্রদেয় হিসাব। ভাইয়া প্রদেয় হিসাব হচ্ছে একটি দায়, যেটি ক্রেডিট দিকে দিব, 25,000। তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া কি বলি? আমি কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে এখানে বিশ্লেষণ করে দিচ্ছি, যাতে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারো। তাহলে প্রদেয় হিসাব হয়ে গেছে। বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া হচ্ছে একটি দায় হিসাব, যা আমাদের ক্রেডিট দিকে দিতে হবে, 6,000 টাকা।
সাধারণ সঞ্চিতি, যা একটি বিপরীত ব্যয়। ব্যয় যদি ডেবিট হয়, ব্যয়ের বিপরীত হবে ক্রেডিট, তাহলে 9,000 টাকা ক্রেডিটে। দেন মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, আর মালিকানা সত্ত্ব আমরা জানি ক্রেডিট দিকে যায়, 80,000। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য হচ্ছে রেওয়া মিলের শত্রু, যার কারণে রেওয়া মিলে আসবে না। এরপরে দেখো বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য, প্রাপ্য কথা লেখা থাকলে কি হবে ভাইয়া? প্রাপ্য কথা লেখা থাকলে সম্পদ হবে, তাহলে এটি 5,000 ডেবিট দিকে। ভাইয়া ভালো করে দেখো, প্রাপ্য কথা যখন লেখা থাকবে তখন সেটি সম্পদ হবে, ওকে। এরপর হচ্ছে লগ্নি, লগ্নি হচ্ছে দীর্ঘমেয়াদী, এটি একটি দীর্ঘমেয়াদী সম্পদ, এবং সম্পদ যখন আছে তাহলে এটিকে আমরা ডেবিট দিকে দিব। দেখো লগ্নি কত টাকা ভাইয়া? 60,000 টাকা ডেবিট দিকে। এরপরে কি আছে? অগ্রিম বীমা, ভাইয়া অগ্রিম বীমা মানে অগ্রিম খরচ, যেটি তোমার নিকট চলতি সম্পদ, আর চলতি সম্পদ কোথায় যায়? ডেবিট দিকে যায়, 6,000 টাকা। 6,000। এরপরে আছে ব্যাংক জমা এবং বন্ধকি ঋণ, ভাইয়া ব্যাংক জমা হচ্ছে একটি চলতি সম্পদ, যেটি হচ্ছে ডেবিট দিকে যাবে, 24,000। দেন 10% বন্ধকি ঋণ, ভাইয়া 10% বন্ধকি ঋণ, এটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী দায়, আর যখনই এটি দায় হবে তখন কোথায়? ক্রেডিট সাইডে দিব আমরা, তাহলে 35,000 ক্রেডিট সাইডে। ওকে। ওকে, তাহলে আমাদের এই সবগুলা বিশ্লেষণ করছি, করার পরে আমাদের দুইটি হচ্ছে যায় নাই, আর বাকিগুলো আমরা ডেবিট এবং ক্রেডিট সাইডে দিয়ে দিছি। এখন আমার এই রেওয়ামিল প্রস্তুত করার উদ্দেশ্য কি? রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা অর্জন করা। এখন আমাদেরকে দেখতে হবে যে ক্রেডিট সাইড এবং ডেবিট সাইড মিল আছে কিনা। কি বলছি ভাইয়া? ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড মিল আছে কিনা, যদি দেখি মিলে গেছে তাহলে আমাদের অঙ্ক সঠিক আছে। তাহলে আমরা একটু যোগ করে ফেলি, তো কত হয় ভাইয়া? একটু যোগ করে ফেলো তোমরা। 25, 25,006, 1,05,, 9,6, 35। দেখো 1,00,000, 1,55,000 টাকা, 1,55,000 টাকা ভাইয়া। একটু দেখো 1,50,000 টাকা ক্রেডিট সাইডে হয়েছে, দেখো তো ডেবিট সাইডেও তাই কিনা। ডেবিট সাইডে একটু যোগ করো, 55, 60, 65, 1,00,000, 1,25,000, 1,25,000 আর 30, 1,55,000। দেখো দুই পাশ কিন্তু ভাইয়া মিলে গেছে। কি বলছি? ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুটাই 1,55,000 টাকা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমার ডেবিট এবং ক্রেডিট যেহেতু মিল আছে, আমাদের অঙ্কটা সঠিক আছে, ওকে। তাহলে আমাদের রেওয়া মিল প্রস্তুতটা শেষ। এবার আসো গ নাম্বারে। এই গ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। দেখো আগে আমরা চলতি সম্পত্তিটা নির্ণয় করি, ওকে। দেখো চলতি সম্পত্তিটা নির্ণয় করি। প্রারম্ভিক হাতে নগদ, এটি তো বলছি সম্পদ, কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যখন প্রারম্ভিক রেওয়ামিলের ভিতরে যখন প্রারম্ভিক মজুত পণ্য থাকবে, সমাপনী মজুত পণ্য থাকে, এবং এখানে যখন চলতি সম্পত্তি নির্ণয় করতে বলবে, কি বলছি ভাইয়া? চলতি সম্পদ নির্ণয় করতে বলবে, সেখানে প্রারম্ভিক হাতে নগদও আছে এবং সমাপনী হাতে নগদও আছে, তখন আমরা সমাপনী হাতে নগদটাকে নিব, প্রারম্ভিক হাতে নগদকে নিব না। কি বলছি ভাইয়া? যখন দুইটা থাকবে তখন সমাপনী হাতে নগদকে আমরা কোথায় নিব? চলতি সম্পদের ভিতর নিব, তাহলে 20,000, 20,000। এরপরে দেখো আর কি আছে, প্রারম্ভিক মজুত পণ্যের একটি ব্যয় পুস্তক ঋণ, যেটি দেনাদারের মতো কাজ করে, যাকে আমরা চলতি সম্পদ বলতেছি, 35,000। এরপরে কি আছে? প্রদেয় হিসাব যাবে না, বকেয়া ভাড়া যাবে না, সাধারণ সঞ্চিতি যাবে না, মূলধন যাবে না, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য হচ্ছে একটি চলতি সম্পদ, 10,000 টাকা। পরে বিনিয়োগের প্রাপ্য সুদ, তোমরা জানো প্রাপ্য থাকলেই সম্পদ হবে এবং সেটি চলতি সম্পদ, 5,000 টাকা। অগ্নি দীর্ঘমেয়াদী, এখানে যদি দীর্ঘমেয়াদী লেখা না থাকতো তাহলে আমরা এটিকে চলতির ভিতর দিতে পারতাম, কিন্তু দীর্ঘমেয়াদী লেখার কারণে আমরা চলতি হিসাবে দিতে পারতেছি না। এরপরে এসো অগ্রিম বীমা এবং ব্যাংক জমা, এই দুটি হচ্ছে চলতি সম্পদ, 6,000 আর হচ্ছে 24,000।
দেখো তো কত হয়। 20 10 30, 30 30 60 65, 65 5 70, 70 70 আর 30, 1 লাখ, 1 লক্ষ টাকা। ইয়া, কি বলছি? তাহলে এটি হচ্ছে সম্পদ, চলতি সম্পত্তি আমরা বের করছি 1 লক্ষ টাকা। আমাদের একটা বের করা হয়ে গেছে গ নাম্বারে, আর একটা আছে, এটি হচ্ছে চলতি দায়। কি বলছি ভাইয়া? আমাদের চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। এখন আমাদেরকে বের করতে হবে চলতি দায়ের পরিমাণ। চলতি দায় কত আছে দেখো তো। প্রারম্ভিক হাতে নগদ যাবে না, যাবে না। পুস্তক ঋণ না, এই যে প্রদেয়ী হিসাব। প্রদেয়ী হিসাব কি বলতো? একটি চলতি দায়, 25,000 টাকা। এরপরে আছে বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া, যেটি আমাদের চলতি দায়, 6,000 টাকা। 25 6 31, 34,000 টাকা। ওকে, তাহলে আমাদের ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার সবগুলা ক্লিয়ার। আর দেখো এখানে আর কোনো চলতি দায় নেই, এই দুটাই চলতি দায় আছে। ভাইয়া, আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা শুধু ক্রেডিট আর ডেবিট এই দুটা জিনিস দেখবা না। তোমরা মূলত দেখবা যে এটি 6 প্রকার সম্পদের ভিতর কোনটায় পড়তেছে, অর্থাৎ এটি কি সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলন, নাকি মালিকানা সত্ত্ব, দায় এবং আয়। এই 6টা হিসাবের ভিতর এই কোন হিসাব, মনে করো যে মূলধন, মূলধন কোন হিসাব, আগে তোমাকে এটা বুঝতে হবে। ডেবিট এবং ক্রেডিট তো পরের কথা, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। তাহলে মালিকানা সত্ত্ব আমরা জানি ক্রেডিট, অতএব মূলধনও ক্রেডিট। তোমরা ঠিক এভাবে বিশ্লেষণ করে পড়ো, তোমাদের কোনো প্রকার কোনো অঙ্কে আটকাবে না। শুধুমাত্র রেওয়া মিল না, তোমরা হিসাব বিজ্ঞানে এমন কোনো অঙ্ক নাই যেগুলো তুমি করতে পারবে না। ওকে, তাহলে মূল কথা হচ্ছে তোমার ডেবিট এবং ক্রেডিটটা সুন্দর করে বুঝতে হবে। তো রেওয়া মিলের যশোর বোর্ড 2021 সালে যে প্রশ্নটা আছে আজকে যেটি সমাধান করালাম, এটিতে তোমাদের আর কোনো প্রবলেম আশা করি নাই। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকিও। আল্লাহ হাফেজ।